করছো তুমি? ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। ভালো হবে না কিন্তু। কি করবে? চিৎকার চেঁচামেচি করবে? ইচ্ছে থাকলে করতে পারো, আমার কোনো সমস্যা নেই, কারণ এটা তোমার কর্মস্থল। এখানে যদি তোমার নামে বদনাম হয় তাহলে আমার কোনো প্রবলেম হবে না। তুমি কি চাইছো বলো তো? তুমি কেন এমন করছো আমার সঙ্গে? প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ধরিনি ডার্লিং, আমি আমার মনস্কামনা পূর্ণ করব, তোমাকে একটা কিস করব, তারপর তোমাকে ছাড়বো। এরপর নীল নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিল। তারপর তার ইচ্ছে মতো ঠোঁট দুটো চুষতে থাকলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, নেহা, সেই ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু তখন আমি তোমাকে পাইনি। এখন যখন পেয়েছি, এখন তো তোমায় আমি আমার করে নেবই। তুমি যাই কিছু বলো আর যাই কিছু করো না কেন। দেখো, ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সে সব কিছু আমি ভুলে গেছি। তুমিও ভুলে যাও। এখন তুমিও বড় হয়েছো আর আমিও বড় হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি আমার বাবার সম্পর্কে খুব ভালো করেই জানো। আমার বাবা কোনো দিনই আমাকে তোমার হাতে তুলে দেবেন না। আর তার চাইতেও বড় কথা হলো, আমার বাবা আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছেন। সে তোমার বাবা যাই করুক না কেন, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা চিরন্তন সত্য। আর আজ না হোক কাল তোমার বাবাকে নিজের হাতেই তোমাকে আমার হাতে তুলে দিতে হবে, এটাই সত্যি কথা। নীল, তুমি তো জানো আমার বাবার সম্পর্কে, আমার বাবা কেমন আর আমার চাচারা কেমন। সেই সব কিছু তাহলে কেন করছো তুমি আমার সঙ্গে? এরকম কেন? শুধু শুধু আমাকে নতুন করে কোনো কষ্ট দিতে চাইছো? আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, আমি শুধু একটু ভালো থাকতে চাই তোমার ভালোবাসায়, ব্যাস এইটুকুই। এই বলতে বলতে নেহার ফোনটা বেজে উঠল। নেহা ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা ফোন করেছে, তাই সে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মামুনি। তুমি কি হসপিটাল থেকে বের হয়েছো? তোমাকে একটু তাড়াতাড়ি করে বাসায় আসতে হবে, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বাবা? তুমি বলো আমাকে। আমি এক্ষুনি রওনা দিচ্ছিলাম। তোমার দাদু একটু অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে এসে একটু দেখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাব। তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি চলে আসছি। তুমি কোনো চিন্তা করো না নীল, আমি আসছি। আর আমি আশা করব তুমি আর কোনো বাড়াবাড়ি করবে না, কারণ আমি তোমার কারণে কোনো সমস্যায় পড়তে চাই না। নাকি আমাকে হারাতে চাও না সেটাই বলো, কারণ তুমি আমায় ভালোবাসতে আর এখনো ভালোবাসো, সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। কিন্তু তুমি তোমার বাবার ভয়ে এটা বলতে পারছো না। তুমি তোমার বাবা আর তোমার পরিবারকে অনেক বেশি ভয় পাও। দেখো, আমি আছি তোমার পাশে। তখন আমি ছোট ছিলাম বলে তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আমি যথেষ্ট বড় হয়েছি আর ভালো মন্দ বুঝবার মতো বয়স হয়েছে। এখন আমি তোমাকে কোনোভাবেই ছেড়ে চলে যাব না। নেহা নীলের কথাই কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। হসপিটাল থেকে বের হয়ে নেহা একটা রিক্সা নিল। তার বাসা থেকে হসপিটালের দূরত্ব খুব বেশি না। তার রিক্সায় যেতে সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে। সে রিক্সায় বসে বসে ভাবছিল সেই ছোটবেলার কথা। নেহার বয়স তখন 10 বছর। সে তখন ক্লাস 4-এ পড়াশোনা করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তার জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করত। তখন তার বড় চাচার একটা মেয়ে ছিল, যে কিনা একটা ছেলের সাথে সম্পর্কে যুক্ত। সেদিন বিকেলবেলা কিরে নেহা, কি করছিস? আমি একটু বাইরে যাব, যাবি আমার সঙ্গে? আমার তো বাইরে যেতে মন চায়, কিন্তু আব্বু দেখে অনেক বকাবকি করে, সেটা তো তুমি জানোই। সারাদিন বাড়িতে বসে বসে শুধু পড়াশোনা করতে হয়, আমার আর ভালো লাগে না। ছোট আপু এখন বাড়িতে নেই, একটু শহরে গেছে, একটা কাজে আসতে সন্ধ্যা হবে। তুই আমার সঙ্গে গেলে যেতে পারিস, আমি ছোট আম্মুকে বলে এসছি। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি যাব তোমার সঙ্গে। কিন্তু তুমি কোথায় যাবে আর কেন যাবে সেটা কি বলবে আমাকে? আমি কোথায় আর কেন যাচ্ছি সেটা না হয় সেখানে গেলেই বুঝতে পারবি। চল না আমার সঙ্গে, লেট হয়ে যাচ্ছে তো, একজন আমার জন্য অপেক্ষা করছে। নেহা তখন কোনো কথা না বলে তার চাচাতো বোনের সঙ্গে চলে গেল। তাদের বাড়ির পাশের একটা বড় বাগান ছিল, সেখানে অপেক্ষা করছিল তার চাচাতো বোনের প্রেমিকের। তার চাচাতো বোন সেখানে পৌঁছে তাকে বলে, নেহা, তুই এখানে বসে অপেক্ষা কর, আমি ওর সঙ্গে কথা বলে 10 মিনিটের মধ্যেই চলে আসব। তুই কিন্তু কোথাও যাবি না, এখানে আমার জন্য অপেক্ষা করবি। ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, আমি এখানেই অপেক্ষা করছি। তোমরা কিন্তু দূরে যেও না। আর হ্যাঁ,
আব্বু বাসায় আসার আগেই কিন্তু আমাদের বাসায় চলে যেতে হবে, কথাটা মনে রেখো। আরে বাবা ঠিক আছে, এ বিষয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো জানি ছোট আব্বু চরিত্র সম্পর্কে। আমি সময় মতন চলে আসব, আর ছোট আব্বু বাড়িতে ফিরে আসার আগে আমরা বাড়িতে ফিরে যাব। এই বলে রিমি তার প্রেমিকের সঙ্গে কথা বলতে একটু আড়ালে চলে যায়। আর নেহা তখন সেখানেই একটা বড় আম গাছের নিচে বসেছিল। তখনই হঠাৎ গাছ থেকে একটা পাকা আম নিচে পড়লো, আর গাছের উপর থেকে অট্টহাসির আওয়াজ শোনা গেল। নেহা তখন সেদিকে ফিরে তাকালো। সে উপরের দিকে ফিরে তাকিয়ে দেখতে পেল দুটা ছেলে গাছের মগডালে বসে আছে। তখন সে তাদের উদ্দেশ্য করে বলল, এই কারা তোমরা? আমাদের বাগানে আম চুরি করে খাচ্ছ, আবার আমার উপরে আম ছুঁড়ে মেরেছো। কি করব বলো, তোমার বাবা তো দারুণ কিপটে, আমাদের একটা আমও কুড়িয়ে খেতে দেন না। আজ দেখলাম তোমার বাবা বাড়ির বাইরে চলে গেছেন, তাই তো আম খেতে এলাম। এভাবে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। যদিও আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আর আম রয়েছে, কিন্তু অন্যের কাছে আম খাওয়া খুব ভালো লাগে। তোমরা জানো না অন্য জিনিস চুরি করে খাওয়া পাপ? এগুলো কি তোমাদের স্কুলে শেখায় না? চুরি করে কোথায় খাচ্ছি তুমি তো দেখেই ফেলেছ। এখন তো আর চুরি করতে পারলাম না। যাই হোক, আমরা নিচে আসছি, নিচে এসে তোমার সঙ্গে কথা বলি। নীল আর তার সঙ্গে ছেলেটা দুজনেই নিচে নেমে আসে আর বসে বসে নেহার সঙ্গে গল্প করতে থাকে। তোমার নাম কি? তোমার নামটা তো বললে না। তুমি তো দেখতে দারুণ মিষ্টি। আমি নেহা, নেহা চৌধুরী। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের তো আগে কখনো দেখিনি। বাগানের পিছন দিকটায় আমাদের বাড়ি। তুমি তো হয়তো কখনো বাড়ি থেকে বের হও না, তাই আমাদের দেখতে পাওনি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? তোমাকে তো আমাদের স্কুলে আসতে দেখি না। নাকি তুমি স্কুলেই পড়ো না? আমি তো স্কুলে পড়ি। আমি তো আমাদের স্কুলে তোমাদের কেউ দেখতে পাই নাই। তোমরা কোন স্কুলে পড়ো? তোমাদের স্কুলের নাম কি? আমরা তোমাদের গ্রামের প্রাইমারি স্কুলটাতেই পড়াশোনা করি। তুমি কোথায় পড়াশোনা করো? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি। শহরে প্রতিদিন সকালবেলা আমাদের ড্রাইভার আমাকে নিয়ে যান, আবার বিকেলবেলা নিয়ে আসেন। এইভাবেই কথা চলছিল তাদের মধ্যে। তখনই নেহার বোন সেখানে চলে আসে আর নেহাকে বলে, কি ব্যাপার, ওরা কোথা থেকে আসলো? ওরা কি বাগানে আম চুরি করতে এসেছিল নাকি? আর তুই ওদের সঙ্গে কি গল্প করছিস? আপু, আসলে ওরা আব্বুর ভয়ে বাগানে আম খেতে আসতে পারে না। আব্বু আজ বাড়িতে নেই, তাই আম পাড়তে এসেছে। যাই হোক, তোমরা কথা বলা শেষ হয়ে গেলে বাড়িতে চলো। আব্বু কখন চলে আসবে তার ঠিক নেই, পরে আবার আমাদের বকা শুনতে হবে। হ্যাঁ তাই চল। আর এই ছেলেরা তোমরাও চলে যাও, ছোট আব্বু যদি তোমাদের দেখে তাহলে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দেবে। চল নেহা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসছে। এই বলে নেহা আর রিমি দুজন বাড়িতে চলে আসে। ওইদিকে নীল তার বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায়। তারপরের দিন বিকেলবেলা নেহা নিজে রিমিকে গিয়ে বলে, আপু, আপু তো আজকেও আবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। চলো না আমরা আমবাগান থেকে ঘুরে আসি। কাল আমার খুব ভালো লাগছিল ওই ছেলেগুলোর সঙ্গে গল্প করে। জানো, আমার না একটা বন্ধু খুবই প্রয়োজন, যার সঙ্গে আমি সব সময় হেসে খেলে সময় কাটাতে পারবো। তোর সেগুড়ে বালি, তুই তো ছোট আব্বুকে চিনিস। ছোট আব্বু যদি দেখতে পায় তুই এই ছেলেগুলোর সঙ্গে গল্প করছিস, তাহলে তোকে যে কি করবে জানি না, কিন্তু এই ছেলেগুলোর হাড্ডি গুঁড়ো করে দেবে। আরে আপু, আব্বু এখন বাড়িতে নেই, চলো না যাই। আব্বু বাড়িতে আসার আগেই আমরা চলে আসব। আব্বু কিছু জানতে পারবে না। চলো না প্লিজ, চলো। আচ্ছা ঠিক আছে চল, তবে হ্যাঁ, ছোট আব্বু বাড়িতে চলে আসার আগে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে, এটা মাথায় রাখিস। তারপর রিমি আর নেহা দুজনে বাড়ি থেকে বের হয় আর আম বাগানে চলে যায়। নেহা আর রিমি দুজনে বাগানে এসে দেখে গতকালকের মতো আজকে ওই ছেলে দুটো আম পেড়ে গাছের নিচে বসে খাচ্ছে। তখন নেহা ওদের উদ্দেশ্য করে বলে, গাছের পাকা পাকা আমগুলো কি শুধু তোমরাই খাবে? আমাদেরকেও দিবে? আমাদেরও তো আম খেতে মন চায়। প্লিজ আমাদের কিছু আম খেতে দাও না। আমরা তো এই কয়টায় আম পেড়েছিলাম, এগুলো তো খাওয়া শেষ হয়ে গেছে। সমস্যা নাই, তোমরা দুজন এখানে বসো, আমি তোমাদের জন্য আম পেড়ে নিয়ে আসছি। এই বলে নীল লাফ দিয়ে গাছে উঠে যায় আর বেশ কিছু আম পেড়ে তারপর নিচে চলে আসে। তারপর সবাই মিলে একসঙ্গে বসে আম খেতে খেতে গল্প করতে থাকে। তখনই হঠাৎ কথা চলে নেহা নীলকে বলতে থাকে, এই তুমি একটা কাজ করো না, আমার সঙ্গে আমাদের স্কুলে পড়াশোনা করো না। তোমার সঙ্গে গল্প করতে না আমার ভালোই লাগে। প্রতিদিন সকালবেলা আমি তোমাকে আমার সঙ্গে করে একবার গাড়িতে করে নিয়ে যাব, আবার একবার নিয়ে আসব। সত্যি বলছো?
তাহলে আমি আজকেই বাড়িতে গিয়ে আমার আব্বুকে বলবো আমাকে তোমাদের স্কুলে ভর্তি করে দিতে। তোমার সঙ্গে সময় কাটাতে আমারও বেশ ভালোই লাগে। নেহা, তুই কি বলছিস? তুই জানিস ছোট আব্বু যদি এই সব বিষয় জানতে পারে তাহলে কিন্তু তোকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। তুই তো জানিস ছোট আব্বু চরিত্র সম্পর্কে। আব্বু কিছু জানতে পারবে না, আমাদের ড্রাইভার আঙ্কেল অনেক ভালো। আমি যেটা বলি সেটাই শুনবে। ড্রাইভার আব্বুকে কিছুই বলবে না। তাহলে তো আব্বুর জানার কোনো চান্সই থাকবে না। যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখন আসি। ঠিক আছে, আগামীকালকে দেখা হচ্ছে তোমার সঙ্গে তোমাদের স্কুলে। তুমি যদি তোমার সঙ্গে আমাকে নিয়ে নাও যেতে পারো তাও কোনো সমস্যা নেই, আমি সাইকেল চালাতে পারি, সাইকেলে করে চলে যাব। অতঃপর তাদের কথোপকথন সেদিনকার মতো সেখানে শেষ হয়ে যায় আর সবাই নিজেদের বাড়িতে চলে যায়। সেদিন সন্ধেবেলা যখন নীলের বাবা কাজ শেষ করে বাড়িতে ফিরল তখন সে তার বাবার সঙ্গে বায়না করতে থাকলো। আব্বু, এখানে পড়াশোনা করতে আমার একটু ভালো লাগছে না। গ্রামের সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, আমিও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করব। প্লিজ আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দাও। আমাদের নুন আনতে পান্তা বুড়ি, আর এদিকে সাহেব নাকি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন। শোন, আমাদের এত টাকা নেই যে আমরা তোকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবো। যেখানে পড়াশোনা করিস সেখানেই কর। তুমি এরকম কেন করছো? ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে চাইছে, প্লিজ ওকে একটু ভর্তি করিয়ে দাও। তোমার যদি ওর পড়াশোনার খরচ চালাতে সমস্যা হয় আমি নিজে কিছু একটা করব। তাছাড়া আমাদের তো একটা মাত্র ছেলে, আমরা যদি ওর ইচ্ছের আবদারগুলো পূরণ করতে নাই পারি তাহলে আমরা কেমন বাবা মা বলো? তুমিও তোমার ছেলের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দিব, কিন্তু আমি ওকে এত দূর যাওয়া আসার পয়সা প্রতিদিন দিতে পারবো না। ও যদি সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারে যাবে, নয়তো ওর স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আব্বু, থ্যাংক ইউ সো মাচ, কোনো সমস্যা নেই। আমি প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাব, কিন্তু তারপর তুমি আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দাও। আমি ওখানে পড়াশোনা করতে চাই। আমি তোমাদের একমাত্র ছেলে, বড় হয়ে কিছু একটা করতে চাই যেটা এখানকার স্কুলে পড়াশোনা করে সম্ভব হবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই আমাদের একমাত্র সন্তান, তুই আমাদের কাছে কিছু চাইবি আর আমরা তোকে সেটা দেব না, হতে পারে নাকি? এমনটা তোর জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি। অতঃপর কথাবার্তা শেষ করে সবাই মিলে সেদিনকার মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীল একদম পরিপাটি হয়ে রেডি হয়ে নিল। তার এমন অবস্থা দেখে তার আম্মু তাকে বলে, কি রে নীল, তুই কি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছিস নাকি এই বয়সে প্রেমের হাওয়া মনে ঢুকেছে সে যে এরকম হিরোর মতো সেজে তারপর স্কুল যাচ্ছিস? আরে আম্মু, এসব তুমি কি বলছো? আমি এখনো অনেক ছোট, ওসব করার বয়স আমার হয়নি। তাছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে যাচ্ছি বলে কথা, একটু তো পরিপাটি হয়ে যেতেই হবে, তা না হলে তো সবাই আমাকে বলবে আমি একটা গাইয়া খ্যাত। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার মতো কোনো যোগ্যতাই আমার নেই, তাই তো একটু পরিপাটি হয়ে রেডি হয়েছি। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। এখন একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, আমাকে আবার তোমাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে কাজে যেতে হবে। আমি যদি ঠিকঠাক মতো কাজ না করি তাহলে তোমার পড়াশোনার খরচ কে চালাবে সেটা তুমি আমাকে নিজেই বলো না। এভাবে কথা বলতে বলতে নীল আর তার আব্বু বাসা থেকে বের হয়ে চলে গেল স্কুলে অ্যাডমিশন করতে। স্কুলে অ্যাডমিশন পর্ব শেষ হলে নীল তার স্যার ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসরুমে স্যারের সঙ্গে নীলকে দেখতে পেয়ে নেহা তো মহা খুশি। স্যার নীলকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আর তারপর ক্লাস শুরু হলো। এদিকে দেখতে দেখতে টিফিন আওয়ার চলে আসলো। নীল আর নেহা দুজনে ক্যান্টিনে বসে আছে, সামনাসামনি গল্প করছে। নীল, তুমি তো আজ টিফিন নিয়ে আসোনি, চলো না আমরা টিফিন নিয়ে এসেছি, সেটা আজ দুজনে ভাগ করে খেয়ে নেই। তুমি তো শুধুমাত্র তোমার জন্যই টিফিন নিয়ে এসেছো। এখন যদি তোমার খাবারটা আমি খেয়ে ফেলি
তাহলে তো তোমার ওইটুকু সামান্য খাবারে পেট ভরবে না, তখন তোমার কষ্ট হবে। আরে না না বাবা, সেরকম কিছুই হবে না। কারণ আমার বাবা আমাকে প্রতিদিন টিফিন বাবদ কিছু টাকা দিয়ে থাকেন। সেগুলো আমি প্রতিদিন খরচ করি না, আমার কাছে আমি জমিয়ে রাখি। আজকেও দিয়েছেন। আমরা টিফিন খেয়ে তারপর চলো ক্যান্টিন থেকে আরো কিছু কিনে খেয়ে নেই। আমি তো নিজে কিছু নিয়ে আসিনি। এখন কি তোমার থেকে সব পুরোটা খাওয়া ঠিক হবে? একদম এভাবে কথা বলবে না। তুমি তুমি আর আমি বন্ধু, আর বন্ধু বন্ধুর খাবার খাবে না তো কি করবে? এখন চুপচাপ খাবার খাওয়া শুরু করো দেখি। তখন নীল আর কোনো কথা না বলে নেহার সঙ্গে টিফিন খাওয়া শুরু করলো। এভাবেই কেটে গেল তাদের সেদিনকার দিনটা। স্কুল ছুটির পর নেহাকে তাদের ড্রাইভার আঙ্কেল নিতে আসলো, কিন্তু নীলের সেদিন প্রথম দিন, তাই সাইকেল নিয়ে আসেনি। তাই নেহা নীলকে বলেছিল, নীল, তুমি যেহেতু আজ সাইকেল নিয়ে আসোনি আর আঙ্কেলও চলে গেছে, এখন তো তোমাকে এই পুরোটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে, কারণ তোমার কাছে তো কোনো টাকা নেই। তাই বলছিলাম কি, তুমি আমার সঙ্গে আমাদের গাড়িতে চলো, তোমাকে তোমাদের বাড়ির সামনে নামিয়ে দেব, তারপর আমি আমাদের বাড়িতে চলে যাব। আমি তোমার সাথে যেতেই পারি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমার আব্বু যদি দেখে ফেলে তাহলে তো তোমার আব্বু অনেক বকাবকি করবে। তোমাদের বাড়ির আগে আর আমাদের বাড়ির পরে তোমাকে তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপর আমি আমাদের বাড়িতে চলে যাব। আর ড্রাইভার আঙ্কেলকে আমি বলে দিব, ড্রাইভার আঙ্কেল যাতে আব্বুকে এ ব্যাপারে কোনো কিছু না বলে, তাহলে আব্বু এ ব্যাপারে কোনো কিছুই জানবে না। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ নেহার সঙ্গে গাড়িতে উঠে বসলো। কিন্তু অঘটন ঘটলো মাঝ রাস্তায় যাওয়ার পর। নেহার আপু কোথাও একটা যাচ্ছিল, তিনি নেহাদের গাড়িটা দেখতে পেয়ে গাড়ি দাঁড় করালো আর নেহার সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নেমে আসেন। তখনই নেহার বুকটা ভয়ে ধরপড় করছিল। কি রে নেহা, তোমার সঙ্গে গাড়ির ভিতর এই ছেলেটা কি? তো আগে কখনো দেখিনি। আব্বু, এই ছেলেটার বাড়ি আমাদের আমবাগানের পেছন দিকটায়, যে বড় বাড়িটা আছে ওই বাড়িটা। আসলে আমাদের স্কুলে আজকে অ্যাডমিশন নিয়েছে, তাই আমি বললাম আজ আমার সঙ্গে যেতে, কাল থেকে সাইকেলে করে আসবে। তুমি কি চেনো এই ছেলেটাকে? চেনা নেই, জানা নেই, এভাবে কাউকে নিজের সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক নয়। আর এই ছেলে তুমি বা কেমন? তোমার বাবা মা তোমাকে কোন শিক্ষা দেয়নি নাকি? তোমার বাবা তোমাকে স্কুলে অ্যাডমিশন করিয়েছে, কিন্তু স্কুলে যাওয়া আসা করবা রিক্সা ভাড়ার টাকাটা দেওয়ার ক্ষমতা নেই। প্লিজ আব্বু, ওকে এভাবে বলো না। ও আমার সঙ্গে আসতে চায়নি, আমি জোর করে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলো। ও আমার বন্ধু, ওর সঙ্গে এরকম আচরণ করো না। দেখো না, যে কেউ তোমার বন্ধু হতে পারে না। বন্ধু হওয়ার জন্য নিম্নতম একটা যোগ্যতা থাকা প্রয়োজন। সবাই তোমার বন্ধু হতে পারে না, বুঝতে পেরেছো? ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। আমি আজকের পর থেকে ওকে আর আমার সঙ্গে নেব না। তুমি প্লিজ ওকে বকো না। তারপর নেহার বাবা সেখান থেকে চলে গেল, তাও গাড়িতে করে বাড়িতে চলে আসলো। এর পরের দিন থেকে নীল প্রতিদিন সাইকেলে করে স্কুলে যেত আর নেহা তাদের গাড়িতে করে। এভাবেই চলতে থাকলো তাদের দিন। এভাবে নেহা আর নীলের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। তার প্রতিদিন টিফিন ভাগ করে খেত। স্কুল শেষে মাঝে মধ্যে দুজন ঘুরতে যেত, যদিও নীল নেহার সঙ্গে যেতে চাইতো না, কারণ নীল জানতো নেহার বাবার চরিত্র সম্পর্কে। নেহার বাবা নেহার সঙ্গে নীলকে দেখলে বকাবকি করত। নেহা নিজে জোর করে নীলকে তার সঙ্গে নিয়ে যেত, কিন্তু দুর্ঘটনা ঘটলো সেদিন ড্রাইভার কোনো কারণে নেহাকে আনতে যেতে পারেনি। তাই নীল নেহাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই এবং মাঝ রাস্তা পর্যন্ত আসে। তখনই হঠাৎ নেহা বলে, আজকে তো ড্রাইভার আঙ্কেল আমাকে নিতে আসেনি, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। বাড়িতে বলবো হেঁটে আসতে দেরি হয়েছে। আমি কিন্তু তোমার বাবাকে প্রচন্ড ভয় পাই। তোমার বাবা যদি পরে আবার তোমাকে বকাবকি কিংবা মারধর করে। তোমাকে এই বিষয়ে চিন্তা করতে হবে না, চলো না যাই। তখন নীল নেহার কথাই বাধ্য হয়ে নেহাকে নিয়ে ঘুরতে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখনই নেহার আম্মু নেহার আব্বুকে বলে, ওগো শুনছ, বিকাল তো 3টা বেজে গেল, নেহা এখনো স্কুল থেকে আসলো না। মেয়েটার পথে আবার কোনো বিপদ হয়নি তো? আজকের ড্রাইভারের শরীরটাও খারাপ, সেও নেহাকে আনতে যেতে পারেনি। ড্রাইভার নেহাকে আনতে যায়নি, সেটা তুমি আমাকে আগে বলনি কেন? তুমি যদি সেটা আগে আমাকে বলতে তাহলে আমি নিজেই নেহাকে আনতে যেতাম।
এখন মেয়েটা কোথায় আছে সেটা আমি কি করে জানবো? আরে আমি তো ভেবেছিলাম নেহা কোন একটা গাড়ি নিয়ে চলে আসবে, কিন্তু সে এখনো আসেনি। প্লিজ তুমি একটু একটা একটা করো, কিছু একটা করো, আমার মেয়েটার যেন কিছু না হয়। নেহার আপু তখন নেহার আম্মুকে আর কিছু না বলে গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন। তিনি স্কুলে গিয়ে জানতে পারলেন স্কুল অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে আর নেহা নীলের সঙ্গে স্কুল থেকে বের হয়েছে। তখন নেহার বাবার মনে একটু সন্দেহ হয়, এই ছেলেটা আবার নেহার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেনি তো। তাই তিনি আবার স্কুল থেকে বের হয়ে নেহাকে খুঁজতে থাকেন। তখনই হঠাৎ দেখেন মাঝ রাস্তায় নীল আর নেহা সাইকেল করে বাড়ির দিকে যাচ্ছে। তখনই সাইকেলের সামনে দিয়ে নেহার বাবা গাড়িটা দাঁড় করেন। নেহার বাবাকে দেখতে পেয়ে নীল আর নেহা দুজনেই ভয়ে থরথর করে কাঁপছিল। নেহার বাবা তখন নীলের সাইকেলের সামনে তাদের গাড়িটা দাঁড় করেন। নেহার বাবাকে দেখতে পেয়ে নীল আর নেহা দুজনেই থরথর করে ভয়ে কাঁপছিল। নেহার আপু তখনই তাদের দুজনের সামনে দাঁড় হয়ে ধমক দিয়ে তাদের বলেন, কি ব্যাপার নেহা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার স্কুল ছুটি হয়েছে সেই দুপুর 1টায়। আব্বু আসলে ওর সাইকেলটা নষ্ট হয়ে গেছিল, ওইটাই ঠিক করতে একটু সময় লেগেছে। ওর সাইকেল নষ্ট হয়েছে, তাতে তোমার কি সমস্যা? তোমার কাছে কি টাকা ছিল না? তুমি কি একটা অটোতে করে বাড়িতে চলে যেতে পারতে না? তুমি কেন এই ছেলেটার সঙ্গে বসেছিলে? জবাব দাও আমাকে। আঙ্কেল, ওর কোনো দোষ নেই, আসলে আমি ওকে আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। আপনি ওকে প্লিজ বকবেন না। হ্যাঁ, চুপ কর, ছোট লোকের বাচ্চা। তুই আমার মেয়ের সঙ্গে কেন এত মেলামেশা করিস? জানিস না তোকে আমি সহ্য করতে পারি না? দাঁড়া, আজকেই আমি তোদের একটা ব্যবস্থা করব। জানিস না তোরা আমার ক্ষমতার সম্পর্কে। আব্বু প্লিজ তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর সঙ্গে এসেছি, প্লিজ ওকে ছেড়ে দাও। চলো আমরা বাড়ি চলে যাই। নেহার আপু তখন রাগে ফুসফুস করছিল, কিন্তু তারপর তিনি নিজেকে সংযত করে নেহাকে নিয়ে বাড়িতে চলে যান। এরপর চলে গেল আরো কয়েকদিন। হঠাৎ একদিন বিকেলবেলা নেহার আপু একটা কাজে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যান। তাই নেহা আমবাগানে চলে আসে নীলের সঙ্গে একটু দেখা করে কথা বলে সময় কাটানোর জন্য। কিন্তু নেহা ভুল করেও জানতো না যে তার আপু ওনার কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবেন। এদিকে নেহার আপু বাড়িতে এসে নেহাকে খুঁজতে শুরু করেন। নেহাকে কোথাও খুঁজে না পেয়ে তিনি বারান্দায় এসে বসেন। তখনই হঠাৎ আমবাগানের দিকটাই কারো গানের গলা শুনতে পাচ্ছিল। তাই তিনি কারোর সঙ্গে কিছু না বলেই আমবাগানের দিকটায় চলে আসেন। ওখানে এসে তিনি দেখতে পান নেহা আর নীল পাশাপাশি বসে আছে আর নীল নেহাকে গান শোনাচ্ছে। এমন দৃশ্য দেখে তিনি তো রাগে ফুসফুস করতে থাকেন। তখনই সেখানে আসেন আর নীলের গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে থাকেন, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে এসে এখানে বসে গান শোনানোর? আজ আমি তোদেরকে এই এলাকা ছাড়া করেই ছাড়বো। তুই জানিস না আমাকে। আব্বু প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি ওকে এখানে আসতে বলেছিলাম, আসলে ওর গান আমার খুব ভালো লাগে, তাই আমি ওকে বলেছিলাম এখানে এসে আমাকে গান শোনাতে। প্লিজ তুমি ওকে কিছু বলো না। নেহা, তুই বাড়িতে চল, আর কি করব না করব সেটা আমি বুঝে নেব। আমার ক্ষমতা সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই, তাই এই ছেলেটা তোর সঙ্গে মেলামেশা করার সাহস দেখাতে পেরেছে। আজ আমি ওদের আমার ক্ষমতা সম্পর্কে ধারণা দেব। এই বলে নেহার আপু নেহাকে নিয়ে সেখান থেকে চলে যান। আর পরের দিন সকালবেলা গ্রামের সালিশ করেন। আসলে নেহার আপু ছিল গ্রামের প্রভাবশালীদের মধ্যে একজন। ওনার যেমন সম্পদ তেমনি ক্ষমতা, আর ক্ষমতা সম্পদের জন্য উনি অনেক বড়াই করতেন। উনি এই গ্রামের অন্য কাউকে তেমন একটা পাত্তা দিতেন না। সালিশে সেদিন সবার সামনে বলেন নীল জোর করে নেহাকে বাড়ি থেকে নিয়ে যায় আর বাগানে বসে গান শোনায়। ছেলেটার মধ্যে খারাপ চরিত্রের লক্ষণ আছে। তিনি আরো অনেক বাজে বাজে কথা বলেন নীলকে এবং গ্রামের সবার কাছে বলেন যে নীল এবং তার পরিবারকে এই এলাকা ছাড়তে হবে। তার যদি এই এলাকায় থাকে তাহলে গ্রামের কোনো মেয়ে নিরাপদে থাকতে পারবে না। দেখুন, আপনারা ভুল করছেন। আমার ছেলে এরকম নয়। আমার ছেলে যথেষ্ট ভালো আর ভদ্র একটা ছেলে। আপনারা কেন অযথায় আমার ছেলেটাকে মিথ্যে দোষারোপ করছেন? প্লিজ আমার ছেলেটার সঙ্গে আপনারা এরকম করবেন না। কিন্তু এ যুগে টাকা পয়সা কথা বলে, তাই নীলের বাবার কথা কেউ শুনলেন না। সালিশের সিদ্ধান্ত হলো 1 সপ্তাহের মধ্যে নীলকে এবং তার পরিবারকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তারপর নীলের বাবা চেয়েছিল এলাকায় থেকে যেতে, কিন্তু পরের দিন থেকে তাদের উপর শুরু হয় নানা রকম অত্যাচার। অবশেষে বাধ্য হয়ে নীলের বাবা নীল আর তার পরিবার সহ সেই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হন। তারা শহরে চলে যান আর সেখান থেকে শুরু হয় তাদের নতুন জীবন।
নীল একটা স্কুলে ভর্তি হয় আর সেখান থেকে পড়াশোনা শুরু করে। দেখতে দেখতে চলে গেল 12টা বছর। এখন নীল একজন ডাক্তার। সে ডাক্তারি পড়াশোনা শেষ করে একটা সরকারি হসপিটালে চাকরি নিয়েছে আর আজকে তার চাকরিতে জয়েন হবার ডেট। তাই সে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আজকে তার প্রথম দিন, তাই তাকে একটু আগে ভাগে যেতে হবে। তাছাড়া তার পোস্টিং হয়েছে এমন একটা এলাকায় যেখানে তার বাসা থেকে যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। তাই সে একটু সকালবেলায় বের হয়েছে। অপরদিকে নেহাও সেই একই হসপিটালে চাকরি হয়েছে। তার দুজনে যে একই হসপিটালে চাকরি নিয়েছে সেটা তাদের মধ্যে কেউই জানতো না। আর 12 বছর চলে গেছে, এর মধ্যে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগও ছিল না। কারণ নীল এরপর আর কখনোই গ্রামের বাড়িতে যায়নি। যদিও নেহা অনেকবার নীলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগ আর হয়ে ওঠেনি। আর করবেই বা কি করে, নীল তো শহরে চলে গিয়েছে। কিন্তু কোন শহরে গিয়েছে সেটা তো নেহা জানতো না। আর নীল নিজে থেকে নেহার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, কারণ তখন নেহা আর নেহার পরিবারের প্রতি ছিল তার এক আকাশ সমান ঘৃণা। কারণ তার পরিবারের কারণেই তাদেরকে নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। নীল নিজের কর্মস্থলে পৌঁছায় আর চাকরি করতে থাকে। এভাবেই চলে গেল 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর হঠাৎই তার নেহার সঙ্গে দেখা হয়, কিন্তু সে নেহাকে চিনতে পায়নি। এক্সকিউজ মি মিস্টার, আপনি ডাক্তার নীল তো? হ্যাঁ, আমি নীল। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আর এই 1 সপ্তাহ হলো আমি এই হসপিটালে জয়েন করেছি। এর মধ্যে তো আপনাকে একদিন দেখতেও পেলাম না। আমার একটা সমস্যা ছিল যার কারণে বিগত 7 দিন আমি হসপিটালে আসতে পারিনি। যাই হোক, আপনাকে রাহুল স্যার ওনার কেবিনে ডেকেছেন, তাই বলতে এলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে যাব। কিন্তু ম্যাডাম, আপনার পরিচয়টা তো জানা হলো না। যেহেতু আমরা একই হসপিটালে চাকরি করছি, আপনার পরিচয়টা তো আমার জানা দরকার, তাই না? এত তাড়াহুড়ো করার কি আছে? আমরা যেহেতু একই হসপিটালে চাকরি করছি, তাহলে সময় হলে অবশ্যই সবকিছু জানতে পারবেন। যাই হোক, আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে বলে যাই, আমার নাম নেহা, নেহা চৌধুরী। যাই হোক, আমি আসছি। নেহা এই নামটা শুনে নীলের ভিতর কেমন যেন একটা মোচড় উঠল। কিন্তু তারপর নীল নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কারণ সে মনে মনে ভাবছিল নেহা তো পৃথিবীতে হাজারটা মেয়ে থাকতে পারে, কিন্তু এই নেহা কি সেই নেহা যাকে আমি ছোটবেলায় ভালোবেসেছিলাম? না, এমনটা হতে পারে না। এইভাবে নীলের মনের মধ্যে 7 পাঁচ ঘুরছিল। এসব ভাবতে ভাবতে নীল রাহুল স্যারের কেবিনে চলে গেলেন। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? ডক্টর নেহা বলল আপনি আমায় ডেকেছেন। হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা বলার ছিল, তাই আমি ডেকেছিলাম। দেখুন, আপনি হসপিটালে জয়েন করেছেন 1 সপ্তাহ মতো হলো, আর ডক্টর নেহাও এখানে নতুন জয়েন করেছেন। তাই আমি চাই আপনাদের দুজনকে নিয়ে ভালোভাবে কিছু কাজ করতে। হ্যাঁ স্যার, অবশ্যই, বলুন আপনি কি করতে চান। আর স্যার, যদি কিছু মনে না করেন, আমি ডক্টর নেহার ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ডক্টর নেহার ব্যাপারে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান? আচ্ছা বলুন তো, আপনি ডক্টর নেহার ব্যাপারে কি জানতে চান? সরাসরি তেমন কিছুই না, আমি আসলে ডক্টর নেহার পরিচয়টা জানতে চাই। ডক্টর নেহাকে আমার মনে হয় আমি এর আগেও কোথাও দেখেছি বা চিনি জানি বলে। নেহা যদি আপনার পূর্ব পরিচিত হয়ে থাকে, তাহলে তো আপনি নেহার সঙ্গে নিজেই সরাসরি কথা বলতে পারেন। এই ব্যাপারে আমার সঙ্গে কেন আপনি কথা বলেছেন, আর আমার কাছে বা কেন জানতে চাইছেন এই বিষয়ে? প্লিজ স্যার, দেখুন, ডক্টর নেহা একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষকে এভাবে সরাসরি কিছু জিজ্ঞাসা করা আমার রুচিতে বাধে। তাই আপনি তো একজন পুরুষ মানুষ, আপনাকে জিজ্ঞাসা করলাম। প্লিজ স্যার, বলুন না ডক্টর নেহার ব্যাপারে কিছু। নেহার বাবা আমজাদ চৌধুরী। আমি শুধু এইটুকুই জানি, এর বেশি কিছু আমি জানি না। তাছাড়া নেহা গ্রাম থেকে এসেছে, তবে এর আগে সে সিঙ্গাপুরে থেকে পড়াশোনা করত। পড়াশোনা শেষ করে কিছুদিন গ্রামের বাড়িতে ছিল, আর তারপরে এখানে চাকরি নিয়েছে। তবে তার গ্রামের বাড়ি কোথায় সেটা আমি জানি না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি জেনে নেব। যাই হোক স্যার, আপনি যেটুকু বলেছেন সেটুকুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনার দেয়া ইনফরমেশন আমার জানা তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না ডক্টর নীল, আপনার কি কিছু হয়েছে কিনা?
আপনি কেন ডক্টর নেহার ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন? আর কেমন তথ্য যেটা আপনার জানা তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে আমি যেটা বুঝতে পারছি না। আপনি কি দয়া করে আমায় কিছু খুলে বলবেন? না স্যার, আমি এক্ষুনি আপনাকে কিছু বলতে চাইছি না, আর বলতে চাইও না। যদি আমার জানা তথ্যের সঙ্গে আপনার দেওয়া তথ্য মিলে যায় তাহলেই আমি আপনাকে সব খুলে বলবো। এখন আমি আসি। আর হ্যাঁ স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট, আমি যে ডক্টর নেহার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করেছি এটা যেন ডক্টর নেহা বা অন্য কেউ জানতে না পারে, প্লিজ স্যার। এই কথা বলে ডক্টর রাহুলের চেম্বার থেকে বের হয়ে নিচে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন বিকেলবেলা হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখনই নীল তার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার ডক্টর নীল, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি হঠাৎ আমার গাড়ির সামনে এসে দাঁড়ালেন। ডক্টর নেহা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ একটু সাইডে আসুন। কি বলবেন এখানেই বলুন। আমার একটু বাসায় যেতে হবে, তারা আছে। আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, কারণ এতটা টাইম আমার হাতে নেই। ডক্টর নেহা, আপনি কি কাউকে ভালোবাসেন? ডক্টর নীল, এগুলো কোন ধরনের ভদ্রতা আমি সেটা বুঝতে পারছি না। আপনি একজন ডক্টর, যথেষ্ট শিক্ষা অর্জন করে তারপরে ডাক্তার হতে হয়েছে। আপনি আমাকে এমন প্রশ্ন কোন সাহসে করছেন আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন ডক্টর নেহা, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমি জানতে চাই আপনি কাউকে ভালোবাসেন কি না। আপনার জীবনে যদি অতীতে কেউ থেকেও থাকে তাহলেও আপনি সেটা আমাকে বলতে পারেন। দেখুন ডক্টর নীল, আপনি সেই রকম কেউ নন যে আপনার সঙ্গে আমাকে সবকিছু শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আপনি এই হসপিটালে নতুন জয়েন করেছেন সেটা আমি জানি, তাই আমি বলবো আপনি নিজের লিমিটের মধ্যে থাকেন। আমি ডাক্তারি করছি, কিন্তু তার মানে এই নয় যে আমাকে ডাক্তারি করে পেট চালাতে হয়। এমন কিছু করবেন না যাতে আমি চাকরিটা ছেড়ে যেতে বাধ্য হই। আরে ডক্টর নেহা, আপনি এভাবে কেন বলছেন? আমি কি আপনার সঙ্গে এভাবে কথা বলেছি নাকি? আমি তো শুধু আপনার কাছে জানতে চাইছি যে আপনি কাউকে ভালোবাসেন কি না। আমি কাউকে ভালোবাসি কি বাসি না সেটা জেনে আশা করি আপনার কোনো লাভ নেই। আমি আসছি, আল্লাহ হাফেজ। আর আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। এদিকে নীল তার পিছু ছাড়তে রাজি নয়, তাই সে নেহার গাড়ির পিছনে একটা রিক্সা নিয়ে নেহার বাড়ির গেট পর্যন্ত চলে আসে। নেহা ভিতর প্রবেশ করছিল, তখনই দেখতে পায় নীল তার গাড়ির পেছনে একটা রিক্সা থেকে নামছে। তখন নেহা দাঁড়ায় আর নীলকে বলে, কি ব্যাপার মিস্টার নীল, কি সমস্যা আপনার? আপনাকে তো আমি বলেছি যে আপনি আমার পেছন পেছন আসবেন না আর আমাকে ফলো করবেন না, তাহলে আপনি কেন আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? কি সমস্যা আপনার? সমস্যা? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর কিছু জানতে চান? যদি আর কিছু জানতে চান তাহলে সেটাও বলতে পারি। এনাফ ইজ এনাফ ডক্টর নীল, আমি আপনার কাছ থেকে এগুলো আশা করিনি। দেখুন, আমরা একই হসপিটালে চাকরি করি, সেই ক্ষেত্রে আমরা দুজন সহকর্মী। আমি চাইবো আপনি আপনার সহকর্মীর প্রতি যথেষ্ট সহৃদয়বান হবেন এবং তাকে কোনো প্রকার বিরক্ত করবেন না। আর যদি আপনি নেক্সট টাইম আমাকে এইভাবে বিরক্ত করতে আসেন তাহলে কিন্তু আমি হসপিটাল অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। সেই সব করে আপনি কেন নিজেই নিজের মান সম্মান দুটোই মিশাতে যাবেন বলেন তো? আপনার বাবা তো আমজাদ চৌধুরী, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার বাবার নাম জানলেন কি করে? কে আপনি আর কি আপনার পরিচয়? আমি তোমার নীল, সেই নীল যে তোমার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিল, যে তোমাদের বাড়ির পিছনের আম বাগানে বসে তোমাকে গান শোনাতো, আর সেই অপরাধে এলাকা ছাড়া হতে হয়েছিল। কি প্রমাণ আছে যে আপনি সেই নীল? দেখুন, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। আমি আসছি। প্রমাণ আছে। সেই ছোটবেলায় যখন আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম, তখন আমার টিফিন বক্সটা খুব একটা ভালো ছিল না, তাই তুমি তোমার একটা টিফিন বক্স আমাকে দিয়েছিলে, আর সেটা এখনো আমার কাছে আছে। তোমার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন হিসেবে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি যে সব কথা বিশ্বাস করি না, প্লিজ আপনি এখান থেকে চলে যান আর দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আর একটা কথা, আপনি যদি সেই মানুষটা হয়েও থাকেন তাহলে এখন আমার কিছু করার নেই, কারণ আমার বাবা আমার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছে আর আমি আমার বাবার পছন্দ করা সেই ছেলেটাকেই বিয়ে করব। আমি আমার বাবার কথা কখনোই অমান্য করি না। সেটা হবে না নেহা, কারণ সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, আর
তুমিও আমাকে ভালোবাসতে, কিন্তু তুমি তোমার বাবার ভয়ে এটা বলতে পারোনি। এখন তুমিও বড় হয়েছো আর আমিও বড় হয়েছি। এখন আমরা কাউকে ভয় পাই না, তাই আমাদের এখন সময় এসেছে নিজেদের ভালোবাসাকে নিজেদের করে নেওয়ার। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিল নীল আর নেহা। তখনই দোতলার বেলকনি থেকে নেহার আপু সেটা দেখে ফেলে আর নেহাকে ডাক দিয়ে বলে, কিরে নেহা, ওখানে কি করিস? আর এই ছেলেটা কে? ওই ছেলেটাকে তো আমাদের এলাকায় এর আগে কখনো দেখিনি। নেহা তখন তার আপুর কথার কোনো উত্তর না দিয়ে নীলকে বলতে থাকে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার আব্বুকে চেনেন না। আমার আব্বু যদি জানতে পারে যে আপনি আমার সঙ্গে এখানে এভাবে এইসব কথা বলছেন, তাহলে মেরে আপনার হাড্ডিগুড্ডি সব ভেঙে ফেলবে। এই বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা সেখান থেকে দৌড়ে ভিতরে চলে আসে। আর ড্রয়িং রুমে আসতেই তার আব্বু আবার তার পথ আগলে দাঁড়ান আর তাকে বলে, কিরে নেহা, তোকে আমি কিছু জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তুই আমার কথার কোনো উত্তর দিসনি কেন? এই ছেলেটা কে? আর তোর সঙ্গে কি কথা বলছিল? আব্বু, এই ছেলেটা এই শহরে নতুন এসেছে আর সামনের বাসার একটা ঠিকানা জিজ্ঞেস করছিল, তাই আমি তাকে বলে দিচ্ছিলাম। নেহা দেখ, আমি তোর চাইতে বয়সে বড়, তাই তোর বাবা হতে পেরেছি। আমাকে ভুলভাল বুঝাতে আসিস না। আমি দেখছি তুই অনেকক্ষণ ধরেই ছেলেটার সঙ্গে কথা বলছিস, বল আমাকে। আপু, ছেলেটা এলাকায় নতুন এসেছে, তাই অনেক কিছুই বলে তারপর বোঝাতে হয়েছে। আমি এই ছেলেটার সঙ্গে কি কথা বলতে যাব? তুমি কি আমায় বিশ্বাস করো না নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, ভিতরে রুমে যাও। আর একটা কথা বলার ছিল তোমাকে। আগামীকাল তো শুক্রবার, তোমার যে ছেলেটার সঙ্গে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখা হয়েছে, সে বাংলাদেশে ফিরে এসেছে। আর আগামীকালকেই তোমাদের এঙ্গেজমেন্ট হবে। আব্বু, এত তাড়াতাড়ি করার কি আছে? এসব সবে তো আমি ডাক্তারি পাশ করে চাকরি নিয়েছি। কয়েকটা দিন চাকরি করতে দাও, আমাকে একটু স্বাধীন হয়ে বাঁচতে দাও, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করি। চাকরি বাকরি তো বিয়ের পরেও করতে পারবে, তাই না? ওই ফ্যামিলির কেউ তো তোমাকে চাকরি করতে নিষেধ করেনি। ছেলেটা এতদিন পর বাংলাদেশে এসেছে, তাই চাই এঙ্গেজমেন্ট সেরে তোমার সঙ্গে কিছু সময় কাটাতে। তারপরও বাবা, তুমি প্লিজ এই ছেলেটাকে বলো আমাকে আর কয়টা দিন সময় দিতে। আমি এখনই বিয়ে বা এঙ্গেজমেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তুমি প্রস্তুত নও, নিজেকে প্রস্তুত করো। ছেলেটা বাংলাদেশে এসেছে শুধু তোমাকে বিয়ে করার জন্য। আর আমি কি করে এসব কথা বলবো বলো? আমি এসব কথা বলতে পারবো না। তুমি নিজেকেই তৈরি করো। নেহা তখন কোনো কথা না বলে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। তারপর দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্নাকাটি করলো। নিজের অতীতের কথা মনে পড়ে কত সুন্দর ছিল সেই ছোটবেলাকার দিনগুলো। শীত নীলকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছিল, যেটাকে ছোটবেলার প্রেম বা প্রথম ভালোবাসা বলা হয়ে থাকে। কিন্তু ভালোবাসাটা তার জন্য ভালো ছিল না, যার কারণে তার নীলকে হারিয়ে ফেলতে হয়েছিল। এখন যেহেতু আবার নীল ফিরে এসেছে, সে কি নীলকে পাবে? এসব চিন্তা করছিল নেহা। তার মনে আরো একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সে কি তার নীলকে পেয়েছে, নাকি এটা নীলরূপী অন্য কেউ? এসব চিন্তা করতে করতে নেহা একদম চিন্তায় বিভোর হয়ে যাচ্ছিল। সে বেলকনিতে বসেছিল, এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। নেহা সচরাচর আননোন নাম্বারে ফোন রিসিভ করে না, কিন্তু তারপর তার মনে কি জানি একটা বাজলো, তাই সে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, ডক্টর নেহা। কি ব্যাপার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু কে আপনি? আপনার পরিচয় কি? আপনাকে তো আমি চিনতে পারিনি। আমি আপনার খুব কাছের একজন কেউ, ডক্টর নেহা। আপনি একটু ভাবেন, তাহলে চিনতে পারবেন। ও আচ্ছা, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি ডক্টর নীল, তাই না? আপনি আমার নাম্বার কোথায় পেলেন আর আমাকে কেনই বা ফোন করেছেন? নেহা, আমি তোমাকে এখনো ততটাই ভালোবাসি যতটা তখন বাসতাম। প্লিজ নেহা, তুমি তোমার বাবাকে আর ভয় পেও না। আমার হয়ে আমার কাছে চলে আসো। দেখুন, আমি আপনাকে তখনও রিকোয়েস্ট করে বলেছি আর এখনো বলছি, আপনি প্লিজ আমার পথ থেকে সরে যান। আপনি তো জানেন আমার বাবার চরিত্র সম্পর্কে। আমার বাবা যদি জানতে পারে আপনি আবারও আমার লাইফে ফিরে এসেছেন, তাহলে হয়তো আপনাকে খুন করে ফেলতে পারে, কারণ আপনাকে আমার বাবা একদমই সহ্য করতে পারে না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি। প্লিজ নেহা, তুমি আমার লাইফে ফিরে আসো। সেটা সম্ভব নয় ডক্টর নীল, কারণ আমার বাবা আমার বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছে।
সেই ছেলে এতদিন দেশের বাইরে ছিল আর কয়েকদিন হলো বাংলাদেশে এসেছে, যেটা আমি জানতাম না। আর আজকে বাসায় আসার পর জানতে পারলাম আমার আব্বু বলেছে আগামী শুক্রবার ওই ছেলের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাবে। হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। ওই ছেলের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেলে যে তোমার বিয়ে হয়ে যাবে তেমন তো নয়, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এঙ্গেজমেন্ট হোক, বিয়ে তো হবে না, বিয়ে তো তোমার আমার সাথেই হবে। প্লিজ ডক্টর নীল, ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেই সব কিছু ভুলে যান। এখন বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। তাছাড়া আমি আমার বাবাকে প্রচন্ড ভয় পাই। আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না, সেই সাহস আমার নেই। নেহা, তুমি একবার বলো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো। তোমার সাহস থাকতে হবে না, আমি নিজেই তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের প্রস্তাব দেব। তাছাড়া এখন তোমার বাবা আর আমি সমান সমান, কারণ ভাগ্যের চাকা কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। আমাদের অর্থবিদ্যা এখন আর কিছুতেই কমতি নেই যে তোমার বাবা আমাকে অবহেলা করে ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু তারপরেও, কারণ আমার বাবা এক কথার মানুষ, তিনি যখন কিছু বলেন তখন সেটা করেই ছাড়েন। আর আপনাকে তো বললাম যে আমার এঙ্গেজমেন্ট আগামীকাল। এই বলে নেহা কান্না করতে থাকে আর ফোনটা কেটে দেয়। অপরদিকে নেহার কান্না শুনে নীলের যেন একদম বুক ফেটে যাচ্ছিল। সে তখন সরাসরি তার আব্বুর রুমে চলে যায় আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তার আব্বু বলে, কেন এখনো অতীতকে বুকের মধ্যে পুষে রেখেছিস বাবা? কেন এখনো অতীতকে বুকের মধ্যে পুষে রেখেছিস বাবা? একটা মানুষের শুধুমাত্র কষ্টই দিতে পারে, এছাড়া কিছুই দিতে পারে না, সেটা তুই খুব ভালো করেই জানিস। কিন্তু তারপরও কেন তুই এমনটা করছিস? আব্বু, আমি এখনো নেহাকে ততটাই ভালোবাসি যতটা তখন বাসতাম। তাই নেহাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার বাবা, তোমাকে আমি সবকিছু জানিয়েছি। এখন তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও আমার শুধু আমার নেহাকেই চাই। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে তো নেহার বাবার সঙ্গে আমাদের কোনো ভালো সম্পর্ক নেই, দ্বিতীয়ত নেহার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে আছে, আর আগামীকালকে নেহার এঙ্গেজমেন্ট। আমি এখন কিভাবে কি করব তুই নিজেই আমাকে বল। আব্বু, তোমাকে তবে বলেই দিয়েছি আমার সারা পৃথিবীর বিনিময়ে হলেও নেহাকে চাই, কারণ নেহা ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। এখন বাকিটা তোমার হাতে, কি করবে তোমরা চিন্তা করে দেখে নাও। নীলের এই কথা শুনে তার বাবা বেশ কিছুক্ষণ চিন্তা করলো, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেল না। কি করবে এখন? নেহার বাবার সামনে কি করে গিয়ে দাঁড়াবেন, যেই মানুষটা একদিন অপমান করেছিল, অসম্মান করেছিল, আর যেই মানুষটার জন্য একদিন গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়েছিল। এখন আবার কেন ওই মানুষটার সামনে যাবে? কিন্তু কোনো উপায়ও দেখা যাচ্ছে না, কারণ নীল ওনার একমাত্র ছেলে। তাই ওনাকে বাধ্য হয়ে নেহার বাবার কাছে যেতে হবে। তিনি নীলকে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই নেহার আব্বুর সঙ্গে কথা বলবো, দেখি কি করা যায়। অতঃপর পরের দিন সকাল হতে না হতেই নীলের বাবা প্রস্তুতি নেয় নেহাদের বাড়িতে যাওয়ার জন্য, এবং সকাল 8টার মধ্যে তিনি রওনা দেন। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিচ্ছিলেন। প্রায় 2 মিনিট পর নেহা এসে দরজা খুলে দেয়। নেহাকে দেখতে পেয়ে নীলের আব্বু বলে, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তুমি নেহা, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আর কি আপনার পরিচয়? আমি আশরাফ হোসেন, নীলের আব্বু। তোমার আব্বুর সঙ্গে কথা বলতে এসেছি তোমাদের দুজনের ব্যাপারে। তোমার আব্বু কি বাসায় আছেন? আই এম সো সরি আঙ্কেল, আমি আপনাকে চিনতে পারিনি। কেমন আছেন আপনি? প্লিজ ভেতরে এসে বসুন। আব্বু এখনো ঘুম থেকে ওঠেনি, তবে কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। আপনি প্লিজ ড্রয়িং রুমে বসুন, আমি আব্বুকে ঘুম থেকে ডেকে তুলি। তাই বলে নেহা ভিতরের রুমে চলে গেল আর তার আব্বুকে ঘুম থেকে ডেকে তুলল। কি ব্যাপার, কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়েছিলাম, কিন্তু তুমি ডাকছো কেন? আব্বু, আসলে নিচে একজন এসেছেন তোমার সঙ্গে কথা বলতে। তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলতে চান, তাই তোমাকে ডাকলাম। আমার সাথে এত সকালে কে কথা বলতে এসেছে? আমার তো কারোর সঙ্গে কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের কথা ছিল না, তাহলে কে আসলো? আব্বু, আমি তো সেটা বলতে পারবো না, তবে উনি বলেছেন তোমার সঙ্গে উনি খুব জরুরি কিছু কথা বলতে চান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি এখন যাচ্ছি, দেখছি কে এসেছে। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। আসলে সে বিষয়টা লুকিয়ে রেখেছে, কারণ সে নিজের মুখে তার বাবাকে কিছু বলতে চায় না। তাই তার বাবা নিজে গিয়ে কথা বলুক, তারপর তার বাবার সিদ্ধান্ত দেখবে। এদিকে তার বাবা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর নিচে গেলেন।
তিনি ড্রয়িং রুমে নীলের বাবাকে দেখতে পেয়ে বেশ অবাকই হলেন আর সিঁড়িতে নামতে নামতে বললেন, তা কি ব্যাপার, আপনি আমার বাড়িতে হঠাৎ? আর আমার বাড়ির ঠিকানাই বা পেলেন কোথায়? যদি প্রয়োজন থাকে তাহলে ঠিকানা খুঁজে নিতে হয়, ঠিকানা কারোর দিতে হয় না। আমার আপনার সঙ্গে প্রয়োজন কিছু কথা আছে, তাই তো আমি আপনার বাসা ঠিকানা খুঁজে নিয়েছি। আপনি একটু বসুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে আমার দরকারি কিছু কথা বলার আছে। আমার সঙ্গে দরকারি কথা, তাও আবার আপনার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি করতে এসেছেন আর কি বলতে এসেছেন? যাই হোক, আমার অত সময় নেই, আমার অফিসে যেতে হবে, তাই কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন। দেখুন, আমি জানতে পেলাম আপনার মেয়ের আজকেই এঙ্গেজমেন্ট হওয়ার কথা, কিন্তু আপনি দয়া করে সেটা করবেন না। সেটা আপনার মেয়ের জন্য ভালো হবে না। দেখুন, মেয়েটা আমাদের। আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা চিন্তা করবার জন্য আমরা রয়েছি। আপনি একজন বাইরের মানুষ, তাছাড়া আপনার সঙ্গে আমাদের সেরকম কোনো সম্পর্ক নেই। তাই আমাদের মনে হয় আপনার মতামতটা আমরা এ ব্যাপারে গ্রহণ করতে পারবো না। কিন্তু আপনাদের সেটা করতেই হবে, কারণ আপনাদের মেয়ে নেহা আর আমার ছেলে নীল দুজনকে এখনো ঠিক ততটাই ভালোবাসে যতটা বাসত। তাই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি আপনাদের মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিতে চাই। এই বলে এই কথা শুনে নেহার বাবা আর মা দুজনেই একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনারা কোনোভাবে এটা আশা করেননি যে কোনোদিনও নীল বা তার ফ্যামিলি আবার তাদের লাইফে ফিরে আসবে আর এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তাই নেহার বাবা রেগে খটখট করতে করতে বলেন, দেখুন, আপনার সঙ্গে এতক্ষণ পর্যন্ত ভদ্রভাবে কথা বলেছি, কিন্তু আপনি এখন ভদ্রতার সীমা লঙ্ঘন করেছেন। তাই আমার মনে হয় আপনার সঙ্গে আর ভদ্রতাভাবে কথা বলা উচিত নয়। দয়া করে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। আপনারা যদি ভুল করেও সেটা করেন তাহলে সেটা আপনাদের জন্য খারাপ হবে, কারণ আমি একজন বাবা আর নেহারও আপনাদের সন্তান। আমি যখন চাই না যে আমার সন্তান কষ্ট পাক, তেমনি আপনিও চান না আপনার মেয়ে জোর করে অন্য একজনের সাথে বিয়ে দিতে পারেন, কিন্তু সখী কখনোই হতে পারবে না। আপনি এখনই আর এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনার সঙ্গে আমাদের আর কিছুই বলার নেই। আড়াল থেকে সবকিছু শুনছিল নেহা। নিজের আব্বুর এমন কথা শুনে আড়াল থেকে বের হয়ে এসে সবার সামনে দাঁড়িয়ে তার আব্বুকে বলে, আব্বু প্লিজ, তোমরা ওনাকে ফিরিয়ে দিও না। আমি নীলকে এখনো ততটাই ভালোবাসি যতটা সে ছোটবেলায় বাসতাম। নীলকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আরে নেহা, এসব তুই কি বলছিস? তোর কাছে কি আমাদের মান ইজ্জতের কোনো দাম নেই? এছাড়া তুই খুব ভালো করে জানিস তো তোর আব্বু ওনার পরিচিত একটা ছেলের সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ ঠিক করেছেন, আর আজকে তোদের এনগেজমেন্ট। এখন এসব কথা বলতে তোর লজ্জা করছে না? আম্মু, ভালোবাসার মানুষকে নিজের করে চাওয়া আর পাওয়ার মধ্যে কখনো কোনো লজ্জা পাওয়ার কথাই নেই। আমি নীলকে ভালোবাসি আর তাকে আপন করে পেতে চাই, তাহলে এখানে আমার লজ্জা কেন করবে সেটা তোমরাই আমাকে বলো। নেহা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো আমরা বুঝতে পারছি না। তুই যদি এই ছেলেটাকে ভালোবাসিস আর তোর বাবার পছন্দ করা ছেলেটাকেই বিয়ে না করবি, তাহলে তুই এতদিন বলিসনি কেন? এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার সম্ভব নয়। নেহার আম্মু, প্লিজ থামো, আমাকে বলতে দাও। দেখেন, আমার মেয়ে যে এখনো আপনার ছেলেকে ভালোবাসে সেটা আমি জানতাম না। আর যদি জানতাম তাহলে আমি তাদের ভালোবাসার প্রতি বাধা হয়ে দাঁড়াতাম না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মেয়ে যেহেতু এখনো আপনার ছেলেকে ভালোবাসে আর আপনার ছেলেও আমার মেয়েকে ভালোবাসে, তাহলে ওদের ভালোবাসার সম্পর্কে আমি স্বীকৃতি দিতে আমার কোনো সমস্যা নেই। তার মানে আপনি ওদের সম্পর্ক মেনে নিয়েছেন। যাই হোক, আমি অনেক খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুক, আর সেই সঙ্গে আমার হবু পুত্র বধূ আর আমার ছেলেকেও সুখী জীবন দান করুক।
আব্বুর এমন সিদ্ধান্ত নেহা অনেক খুশি হয় আর খুশিতে লাফাতে লাফাতে নিজের রুমে চলে যায় আর মোবাইলটা বের করে সঙ্গে সঙ্গে নীলকে ফোন দেয়। নীল, একটা খুশির খবর আছে যেটা শুনলে তুমি অনেক খুশি হবে। আব্বু আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে আর ওই ছেলের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হবে না। এখন তুমি আমাকে কবে বিয়ে করতে আসছো সেটাই বলো। শান্ত হও ডার্লিং, এত তাড়াহুড়া করার কি আছে? ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তো পাবেই। আমাকে একটু ধৈর্য ধরো। নেহা তখন নীলের এই কথার অর্থ বুঝতে পারেনি, তাই সে ফোনটা কেটে দেয় আর খুশি মনে নিজেকে প্রফুল্ল রাখতে শুরু করে। এরপর চলে গেল বেশ কয়েকদিন। সেদিন নেহার আপু নেহার কাছ থেকে নীলের ফোন নাম্বার নেয় আর নীলকে ফোন দিয়ে বলে, নীল, আমার শরীরটা তো ভালো যাচ্ছে না, তাই আমি ভেবেছিলাম আমি অসুস্থ থাকতে না থাকতেই আমার মেয়ের বিয়ে শাদীর কাজটা সেরে নিই, তাই তোমাকে ফোন করা। তুমি কবে ফ্রি আছো সেটাই বলো, হলে আমরা ভালো কোনো দিন দেখে তোমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাড়িতে কথা বলি, আব্বু আম্মুর সাথে কথা বলি, দেখি তাদের কবে সুবিধা হয়, তারপর আমি আপনাকে জানাচ্ছি। এরপর নীল তার আব্বুর সঙ্গে কথা বলে এবং বিয়ের ডেট ফিক্সড করে নেহার আব্বুকে জানিয়ে দেয়। এদিকে বিয়ের সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেছে, কেনাকাটা থেকে শুরু করে সবকিছু। ইতিমধ্যে আরো 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আজ নেহা আর নীলের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে। এদিকে নেহা বসে আছে আর বারবার নীলকে ফোন করে যাচ্ছিল, কিন্তু নীল ফোন তুলছে না। এদিকে বরযাত্রীর আসতে দেরি হচ্ছে দেখে নেহার আব্বু ও নীলকে ফোন করছিল, কিন্তু ফোনে পাচ্ছিল না। তাই তিনি নেহার সঙ্গে কথা বলতে আসেন। কে নেহা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীল ফোন তুলছে না কেন? আমি তো অনেকক্ষণ ধরেই ট্রাই করছি। এদিকে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর কাজী সাহেবও চলে এসেছে, এখনো নীলদের বাড়ি থেকে কেউ আসলো না, আর নীলও আসলো না। ওদের কোনো সমস্যা হয়েছে কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না। আব্বু, আমি তো নিজেও সেটা ভাবছি, নীল কেন ফোন তুলছে না আর এখনো কেনই বা এসে পৌঁছালো না। যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে তো আমরা সেই খবরটা অন্তত পেতাম, কিন্তু এখনো তো কোনো কিছুই জানতে পারলাম না। আমার খুব টেনশন হচ্ছে আব্বু। মা প্লিজ, তুই কোনো টেনশন করিস না, আমরা দেখছি কি করা যায়। এদিকে সারা বাড়ির মেহমানদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। সবে এটা ওটা বলছে, কিন্তু নেহার আব্বু সেগুলো কখন শুনবে। এদিকে মেয়ের জামে আসছে না, এটা সেটা চিন্তা করেই তিনি কুল কিনারা পাচ্ছেন না। এখন আর অন্যদের কথায় কখন গুরুত্ব দেবেন। এভাবে দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। নীল একটাবারও ফোন তুললো না আর ফোন করলো না। বাড়ির সমস্ত মেহমান আর আত্মীয় স্বজন সবাই চলে গেল। নেহার বাবাকে সবাই অনেক কথা শোনাচ্ছিল। এদিকে নেহাও লজ্জে আর অপমানে ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল, কাউকে কিছু বলতে পারছিল না। আর সে বলবেই বা কি, একটা মানুষকে এতটা ভালোবেসেছে। আজ সেই মানুষটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই মানুষটা কোনো খোঁজই নেই। কি হলোটা কি, সে সেটাই বুঝতে পারছে না। রেগে বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলো। রাতে তখন আনুমানিক 10টা বাজে। তখনই হঠাৎ নীলের থেকে নেহার ফোনে কল আসে। নেহা ফোনটা পেয়ে সঙ্গে সঙ্গে রিসিভ করে আর কান্না করতে করতে বলে, নীল, তুমি কোথায়? সারাদিন কোথায় ছিলে? আমি কত টেনশনে ছিলাম জানো। একদিকে সবাই অপেক্ষা করছে, আমি বউ সেজে বসে আছি তোমার জন্য, আর তুমি আসলে না। কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? তোমার কোনো বিপদ আপদ হয়নি তো? নেহার এই কথা শুনে নীল হাসতে হাসতে নেহাকে বলে, হা হা হা, বিপদ আপদ, তাও আবার আমার হাসালে তুমি? আমার কোনো বিপদ আপদ হতে যাবে কেন? আমি তোমার বাবাকে বোঝালাম অপমান বিষয়টা কতটা কষ্টের। সেদিন যখন তোমার বাবা আমার বাবাকে অপমান করে এলাকা ছাড়া করেছিল, আমার বাবার কতটা কষ্ট লেগেছিল সেটা আমি তোমার বাবাকে আজ বুঝিয়ে দিলাম। তোমার বাবা আজ বুঝতে পারবেন। আজ তো তোমার বাবাকে 1000টা মানুষের কথা শুনতে হয়েছে। কেমন লেগেছে তোমার বাবার একটু জিজ্ঞাসা করো গিয়ে। নীল, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে তুমি পাগলের মতো প্রলাপ করছো? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, আর আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেখানে তুমি আসলে না, কিন্তু কেন আসলে না সেটা অন্তত আমাকে বলো। সেদিন তোমার বাবা আমার বাবাকে আমার পুরো ফ্যামিলিকে অপমান করে যতটা আনন্দ পেয়েছিলেন, ঠিক ততটা আনন্দ আমিও পেলাম। তোমার বাবা সেদিন আমাদেরকে গ্রাম ছাড়া করে আমাদের যতটা কষ্ট দিয়েছিলেন, সেটা আমি তোমার বাবাকে আজ ফিরিয়ে দিলাম। এখন তো হয়েছে সমান সমান। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি জানো? প্লিজ, কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলো, আমি এসব কথা আর শুনতে পারছি না। আমার
তোমাকে আর কিছুই বলার নেই, যা বলার বলে দিয়েছি। এখন বাকিটা তুমি বুঝে নাও, না বুঝলে বুঝতে পারো, না বুঝতে নাই। আজকের পর আর কখনোই তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে নেহা পাগলের মতো পাগলামো শুরু করে দেয়। তখনই তার চিৎকার চেঁচামেচি শুনে তার আব্বু সেই রুমে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কে না, কি হয়েছে তোর? তুই এইভাবে কান্না করছিস কেন? চিৎকারই বা কেন করছিস? আব্বু, আমার সব শেষ হয়ে গেল। নীল এই সব কিছু জেনে শুনেই করেছে। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি এত বড় একটা ভুল করব কখনোই ভাবতে পারিনি। বাবা, নীল এটা কি করে আমার সঙ্গে করতে পারলো? আমি তো তাকে এখনো ততটাই ভালোবাসতাম। কেন করলো সে আমার সঙ্গে এরকম? কি বলছিস তুই? আমি তো নিজেরে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তারা নিজেরাই এগিয়ে সম্বন্ধ করলো আর তারাই এমনটা করতে পারলো, এটা তো আমি ভাবতেই পারছি না। যাই হোক মা, তুই কোনো টেনশন করিস না, দেখা যাক কপালে কি আছে। আরেকটা কথা মনে রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে। আব্বু, আমি নীলকে ভালোবাসি। নীলকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি অন্য কাউকে কিভাবে কল্পনা করতে পারি? সে আমার সঙ্গে কেন এত বড় প্রতারণা করলো, কেন এরকমটা করলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে নীল, এটা তুই কি করলি? কেন করলি মেয়েটার সঙ্গে এরকম? মেয়েটা তোকে ভালোবাসে আর তুইও তাকে ভালোবাসিস, কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? আর তারপরও ফ্যামিলিকে কেন এভাবে অপমানের সম্মুখীন করলি? কাউকে অপমান করাটা আর কারোর ভালোবাসাকে উপেক্ষা করাটা কতটা অপমান আর কতটা কষ্টের সেটা তারাও বুঝুক। সেদিন আমাদের কতটা কষ্ট হয়েছিল নিজেদের ভিটেমাটি ছেড়ে দূরে চলে যেতে। আজকে তাদেরকেও আমি সেটা বুঝিয়ে দিলাম। কিছু কিছু মানুষকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু তুই এটা একদমই ঠিক করিসনি। যেটা হওয়া সেটা হয়ে গেছে। এখন পুরো বিষয়গুলো টেনে এনে কোনো লাভ নেই। আমি নেহার আব্বুর সঙ্গে কথা বলি। তুই প্লিজ এখন যা, নেহাকে আমাদের বাড়ি নিয়ে আয়। মেয়েটা তোকে ভালোবাসে, কষ্ট দিস না এইভাবে। নীল তখন কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে যায় আর ফোনটা সুইচ অফ করে রাখলো। সে কোথায় গেল, কোথায় থাকছে, সেসব কোনো আপডেট তার ফ্যামিলির কেউ বা অন্য কেউ কিছুই জানতো না। সে একদম নিরুদ্দেশ হয়ে চলে গেছে। এদিকে নেহা তো পাগলের মতো করছে। নীলকে সে প্রচন্ড ভালোবাসে। সে সারাক্ষণ শুধু বসে বসে কান্নাকাটি করছে, খাবারও খাচ্ছে না, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। এরকম অবস্থা দেখে নেহার আব্বু নীলের আব্বুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং অনেক খোঁজ নিয়ে নীলের বাড়ি পর্যন্ত তিনি পৌঁছে যান। ড্রয়িং রুমে নীলের আব্বু আর নেহার আব্বু দুজনের সামনাসামনি বসে আছেন। তখন নীলের আব্বু নেহার আব্বুকে বলে, দেখুন, আমি আপনাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি নিজেই বুঝতে পারছি না আমার ছেলে কি করে এরকমটা করতে পারলো। আর সেদিনের পর থেকে বাড়ি থেকে চলে গেছে কোথায় যেন, কোনো খোঁজ খবর আমি কিছুই জানি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না, নীল কি করে এরকমটা করতে পারলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার মেয়েটাও পাগলের মতো করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সারাক্ষণ শুধু কান্না করছে। কি করবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু নীল কেন এরকমটা করলো? এভাবে দুজনে কথা বলতে থাকলো, কিন্তু কি করবে কিছুই করে নেই। তখন নেহার আব্বু নীলের আব্বুকে বলে, আচ্ছা, একটা কাজ করা যায়, চলুন আমরা নেহার সঙ্গে গিয়ে কথা বলে দেখি নেহার কাছ থেকে কোনো কিছু জানা যায় কিনা, নেহাকে একটু শান্ত করা যায় কিনা। অতঃপর নীলের আব্বু আর নেহার আব্বু দুজনে নেহাদের বাড়িতে চলে গেল। নেহা তখনও নিজের রুমে বসে বসে কান্না করছিল। তার দুনিয়ার কোনো হুঁশ নেই, সে একমনে কান্না করে চলেছে। নীলের আব্বু তখন নেহার পাশে গিয়ে বসলো আর মাথায় হাত রেখে বলল, মামনি, তুমি প্লিজ কান্না করো না। আমি জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো। এভাবে চলে যাওয়ার কারণটা আমরা কিছুই বুঝতে পারছি না। তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। আঙ্কেল, নীল কেন করলো আমার সঙ্গে এরকমটা? আমি তো তাকে প্রচন্ড ভালোবাসি। তাকে ছাড়া তো আমি আমার জীবনটা কল্পনাও করতে পারি না। একটা সময় ভেবেছিলাম হয়তো জীবনে আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না, কিন্তু আল্লাহ পাক পৃথিবীটা গোল করে রেখেছেন, তাই দিন শেষে আবারও তার সঙ্গে দেখা হয়ে গেল আর পুরনো ভালোবাসা জেগে উঠলো। কিন্তু এরকমটা হবে আমি তো এটা কল্পনাও করতে পারিনি। তুমি প্লিজ নিজেকে শান্ত করো। নীল তোমার ছিল, তোমারই থাকবে, সে তোমাকেই ভালোবাসে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী তার জীবনে নেই আর আসবেও না। না, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, সে নিশ্চয় তোমার কাছে ফিরে আসবে।
কবে আসবে আর কি করে আসবে? আজ তো 1 সপ্তাহের বেশি হয়ে গেল, এখনো তো তার কোনো খোঁজ খবর নেই। সে কোথায় গেছে, কি করছে না করছে, কোনো খোঁজ খবরই তো আমরা জানি না। কি করে আমরা তাকে খুঁজে পাবো? মা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, ফয়সালা মেনে নিতে হবে। আর আল্লাহ নিশ্চয় আমাদের সবার জন্য খুব ভালো কিছু রেখেছে। আর নীল তো ছোট বাচ্চা নয় যে সে ভুলভাল কিছু করবে। সে অ্যালার্ট, ভালো মতো বোঝার জন্য যথেষ্ট বয়স আর বুদ্ধি তার রয়েছে, তাই সে নিশ্চয়ই খারাপ কিছু করবে না। তার উপর ভরসা রাখো। এভাবে নীলের আব্বু আর নেহার আব্বু দুজনে নেহাকে বেশ কিছুক্ষণ বোঝালো। আর অনেকক্ষণ পর নীলের আব্বু নিজের বাড়িতে চলে গেলেন। এদিকে দেখতে দেখতে প্রায় 2 মাস হয়ে গেল, এখনো নীলের কোনো খোঁজ খবর নেই। সব বন্ধু বান্ধবের কাছে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজা হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যায়নি। আর তার সঙ্গে কোনো যোগাযোগও করা যায়নি। আস্তে আস্তে সবাই বিষয়টা একটু ভুলতে শুরু করছে। এভাবে দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। নীল এখনো কাউকে বিয়ে করেনি, কারণ সে নীলকেই এখনো ভালোবাসে। সে তার জীবনে নীল ছাড়া আর অন্য কাউকে কল্পনা করতে পারে না। নেহার আব্বু নেহাকে অনেক বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য, কিন্তু নেহা কোনোভাবে রাজি হয়নি। সে সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নীল যদি তার জীবনে না আসে তাহলে অন্য কোনো পুরুষ তার জীবনে আসবে না। নেহাকে নেহার আব্বু বুঝিয়েছে, নীলের আব্বু কিন্তু অনেক বুঝিয়েছে নেহাকে বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু নেহা তবুও কারোর কোনো কথাই শোনেনি। তার একটাই কথা, বাঁচলে নীলের জন্যই বাঁচবে, আর মরলেও সে নীলের জন্যই মরবে। নীল তার জীবনে ছিল আর থাকবে, এটাই শেষ কথা। এভাবে কাটতে থাকে নেহার দিনগুলো। হঠাৎ একদিন নেহা হসপিটালে ডিউটি শেষ করে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ রাস্তার মাঝখানে তার গাড়ির সামনে আর একটা গাড়ি এসে দাঁড়ায়। সে অনেকটা ভয় পেয়ে যায় আর আতঙ্কে থাকে, কোনো মাস্তান বাহিনী তার সামনে এসে দাঁড়ালো কিনা সেটা নিয়ে। কে আপনি, আর আমার গাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছেন কেন? তখনই কোনো কথা না বলে গাড়ির ভিতর থেকে নীল বের হয়ে আসে আর নেহার সামনে দাঁড়ায়। নেহা নীলকে দেখে একদম অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করে, আরে নীল, তুমি এখানে কি করে আর কোথা থেকে আসলে? তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমরা সবাই তোমাকে কত খুঁজেছি, কতবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তুমি কোথায় ছিলে এতদিন? কেন যোগাযোগ করোনি আমাদের সঙ্গে? আমি সরি নেহা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুলটা করেছি জানি আমার অযোগ্য, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু তুমি আমাকে এইটা বলো যে সেদিন তুমি কেন কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলে? আর এতগুলো বছর তুমি কোথায় ছিলে? সেদিন আমি বাড়ি থেকে বের হয়ে এসে জাস্ট সিঙ্গাপুরে চলে যাই, সেখানেই ছিলাম এতদিন। কিন্তু এত কিছুর পরেও আমি তোমাকে ভুলতে পারিনি। আজও আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা সেদিন বেসেছিলাম, তাই আমি আজকেই সেখান থেকে চলে এসেছি। প্লিজ নেহা, তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমার জীবনে ফিরিয়ে নাও। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে নেব, আর তুমি আবারও আমার সঙ্গে সেম কাজটা করে আমাকে কষ্ট দিয়ে আমাকে ফেলে রেখে চলে যাবে। কখনোই না নেহা, আর কখনোই তোমাকে ফেলে রেখে চলে যাব না। আমি জানি আমি রাগ আর জেদের বশে যেটা করেছি সেটা খুবই খারাপ কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি একটা সেকেন্ডের জন্যও ভুলে থাকতে পারিনি। সারাক্ষণ আমার শুধু তোমার কথাই মনে পড়েছে। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো তুমি বলো আমাকে? সত্যি বলছো তো তুমি? তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? সারা জীবন তুমি আমার হয়ে থাকবে তো? নীল তখন কাঁদতে কাঁদতে নেহার হাত দুটো ধরে বলে, বিশ্বাস করো তুমি, আমি তোমাকে আর কখনোই ছেড়ে যাব না। সারা জীবন আমি তোমার হয়ে থাকবো। আই লাভ ইউ নেহা, উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই ডু। অতঃপর নীল নেহাকে নিয়ে সোজা নেহাদের বাড়িতে চলে যায়। আর নেহার আব্বুর সঙ্গে দেখা করে নেহার বাবা নীলকে দেখে বলে, আরে নীল, তুমি এতদিন পর কোথা থেকে আসলে? আর এতদিন কোথায় বা ছিলে? তুমি জানো তোমাকে আমরা কতবার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এদিকে তুমি কোথায় ছিলে? আসলে সিঙ্গাপুর চলে গেছিল, ওইখানেই ছিল এতদিন। কিন্তু আমার ভালোবাসা যে সত্য, আমার ভালোবাসার টানে তাকে ফিরে আসতে হয়েছে। এখন তোমরা 2 পরিবার মিলে আমাদের 2জনকে একসাথে করে দাও প্লিজ। সেটা না হয়
করলাম, কিন্তু সমস্ত আয়োজন কমপ্লিট হওয়ার পর যদি নীল আবারও এরকমটা করে তখন কি হবে বলো? নেহার আব্বুর এই কথা শুনে নেহা কিছু বলতে চাইছিল, কিন্তু নীল তাকে বলতে না দিয়ে সে নিজেই বলতে শুরু করে। না আঙ্কেল, এরকমটা আর কখনোই হবে না। আমি আর কখনোই নেহাকে ছেড়ে যাব না। নেহাকে আমি ভালোবাসি, আর খুব বেশি ভালোবাসি। তাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি সারা জীবন তাকে তো দূরের কথা, আপনাদের কেউ ছেড়ে যাব না। সবাইকে সাথে নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে পার করতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা খুব শীঘ্রই তোমাদের দুজনের 4 হাত এক করে দেওয়ার বন্দোবস্ত করছি, কিন্তু এখন তুমি আগে তোমাদের বাড়িতে যাও, তোমার আব্বুর আম্মুর সঙ্গে কথা বলো। তা অনেক কষ্ট পেয়েছি তোমার এভাবে চলে যাওয়াতে। অতঃপর নীল নেহা আর নেহার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়িতে চলে গেল। আর তার আব্বুর সঙ্গে সবকিছু খুলে বলে সবকিছু শুনে তার আব্বু বিষয়টা মেনে নেয়। আর নেহার সঙ্গে 2 দিনের মধ্যে পারিবারিকভাবে শুধু একটা অনুষ্ঠান করে তাদের বিয়ের কাজ সুসম্পূর্ণ করে। এইদিকে বাসঘরে বসে আছে নেহা, নীলের জন্য অপেক্ষা করছে। নীল ঘরে প্রবেশ করতে যাবে, তখনই তার একমাত্র আদরের ছোট বোন তার পথ আগলে দাঁড়ায়। আরে ভাইয়া, কোনো কিছু না বলে সোজা ভেতরে চলে যাচ্ছিস? নিজের ভালোবাসার মানুষকে এতদিন পর কাছে পেয়েছিস বলে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। এত কষ্ট করে তোর জন্য বাসর ঘরটা নিজের হাতে সাজিয়েছি, এখন আমার পেমেন্টটা দে, তারপর বাসর ঘরে যা। আরে তুই তো আমার নিজের বোন, আর ভাইয়ের জন্য এইটুকু করবি না তো কি করবি? তোকে আবার আমি কেন পেমেন্ট দিতে যাব? সর এখান থেকে, আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। কখনোই না, এটা কোনোভাবেই হবে না। আগে আমাকে আমার পেমেন্টটা বুঝিয়ে দে, তারপরে তোকে তোর বউয়ের কাছে যেতে দেবো। তা না হলে কিন্তু তোদের দুজনের মাঝখানে গিয়ে আমি শুয়ে থাকবো, বুঝিস কিন্তু। এসব কি শুরু করেছিস? আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই নে, এখানে পুরো 10,000 টাকা আছে। আশা করি তুই তোর পেমেন্ট পেয়ে গেছিস। এখন ঝটপট আমার রুম থেকে বের হও, আর আমাকে আমার ভালোবাসার মানুষটার কাছে যেতে দে। পাখিটা কত বছর ধরে আমার জন্য অপেক্ষা করছে, শুধু আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আর বুঝতেই পাচ্ছি। এখন যা তুই তোর বউয়ের কাছে। আর হ্যাঁ, আমিও কিন্তু একটা ছেলেকে ভালোবাসি। আব্বুকে বলে ওর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিবি, তা না হলে কিন্তু তোর খবর আছে। এই বলে নীলের ছোট বোন সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। আর এইদিকে নীল দরজাটা বন্ধ করে নেহার কাছে এসে বসে। তখন নেহা কান্না করছিল। এটা দেখে নীল তো একদম শকড। নেহা কেন কান্না করছে সে কিছুই বুঝতে পারছে না, তাই সে নেহাকে জিজ্ঞাসা করে। আরে নেহা, এখন আবার তোমার কি হলো? তুমি এখন আবার কান্না করছো কেন? এখন তো তুমি আমার আর আমি তোমার, আমাদের মধ্যে আর কোনো ফারাক নেই। এখন তো সারা জীবন আমরা দুজনে একসঙ্গে থাকবো, তারপরেও তোমার মনে কিসের কষ্ট? সব কান্না কষ্টের হয় না, কিছু কান্নার পেছনে কিছু সুখ লুকায়িত থাকে। আমি তোমাকে পেয়ে গেছি, আমার আর দুনিয়াতে কোনো কিছুই চাই না। সারা জীবন নিজেকে তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই। কখনো আমায় ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি। তোমাকে ছাড়া 1 সেকেন্ড কল্পনা করতে পারাও আমার জন্য মৃত্যুর সমতুল্য। দূর পাগলি, আমি কি এত দূর থেকে ছুটে চলে এসেছি তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য? আমি তোমাকে কখনোই ছেড়ে চলে যাব না। আমি তোমার আছি আর তোমারই থাকবো, কারণ তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি, নিজের চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ পাগলি। লাভ ইউ টু। নীল তখন নেহার চোখের পানি মুছে দিয়ে বলতে থাকে। আজকের পর আর কখনো যেন তোমার চোখে পানি না দেখি। সব সময় হাসি খুশি থাকবে, আমার জন্য হাসি খুশি থাকবে, কারণ তোমাকে হাসি খুশি দেখতেই ভালো লাগে, কান্না ভেজা চোখে নয়। আর এখন এসব কান্নাকাটি বন্ধ করো। এত বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি, এখন কি কান্নাকাটি করবার জন্য নাকি? আর আজ আমাদের বাসরাত, চলো ফ্রেশ হয়ে আসো, দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বো, আর আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে নেহা তখন বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ওযু করে এসে দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহর কাছে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করে। নামাজ শেষ হতে না হতেই নীল নেহাকে টান দিয়ে পাজা কোলে তুলে নিল। এমন অবস্থায় নেহা নীলকে বলতে থাকে। আরে এটা তুমি কি করছো? তুমি আমাকে কোলে তুলেছো কেন? আমি তো পড়ে যাব, আর পড়ে গিয়ে কোমরে ব্যথা পাবো। নামাও আমাকে। আমাকে দেখে কি তোমার পাটকাঠি মনে হয় নাকি, যে তুমি আমার হাতের ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে? ভালোবাসি, আর ভালোবাসার শক্তি অনেক বেশি। তুমি যদি এইটুকু না হয় আরো 50 কেজি ওজন বেশিও হতে, তাহলেও আমার
কোল থেকে পড়ে যেতে না, বুঝতে পেরেছো? এখন চলো বিছানায়। এই বলে নীল নেহাকে নিয়ে বিছানায় চলে যায় আর আস্তে আস্তে নেহার শরীরে কাপড় চোপড় সব খুলতে থাকে আর নেহাকে আদর দিতে শুরু করে। এসব দেখে নেহা নীলকে বলে, আরে ওই মিয়া, সেফটি ফার্স্ট। কিসের সেফটি? কোনো সেফটি লাগবে না। 1 বছরের মধ্যে আব্বু ডাক শোনা লাগবো, আর কোনো কথা শুনতে চাই না, বুঝলা জান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছো? এত তাড়াতাড়ি বাচ্চা নিলে লোকে কি বলবে? আমি কারোর কথায় চলি না, কারোর কথা শুনিও না, বুঝতে পেরেছো? আর যার যা ইচ্ছা বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। এখন আর কোনো কথা না বলে আমি যেটা করছিলাম সেটাই আমাকে করতে দাও। এই বলে নীল আবারও নেহাকে আদর করতে লাগলো আর দুজনে ভালোবাসার অতল সাগরে ডুবে গেল। এরপর চলে গেল দীর্ঘ 6 বছর। নেহা আর নীল দুজনে সুখে শান্তিতে সংসার করছে আর তাদের সংসারে ছোট্ট একটা কন্যা সন্তান এসেছে, যার বর্তমান বয়স 5 বছর। নাম তার নিশু। তাকে এই বছর স্কুলে ভর্তি করা হয়েছে। প্রতিদিন সকালবেলা বাবা মা অফিসে যাওয়ার আগে তাকে স্কুলে পৌঁছে দিয়ে যায় আর স্কুল থেকে ফেরার সময় তার দাদা ভাই তাকে নিয়ে আসে। আজ সকালবেলা যখন রান্না করে কাজ করছিল, তখনই তার মেয়ে নিশু ঘুম থেকে উঠে আর বিছানা থেকে ডাকতে থাকে, আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? তুমি তো সারাক্ষণই তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে তো একটু সময় দাও না। সেই সকালবেলা বাসা থেকে বের হয়ে যাও আর আসতে রাত 8টা-10টা বাজে। আজকে আমার স্কুল বন্ধ, প্লিজ তোমরা আজ আমার সঙ্গে থেকে যাও, আমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো। মেয়ের এমন কথা শুনে রান্নাঘর থেকে নেহা তার মেয়েকে উত্তর দেয়, কিন্তু মামুনি, আজ তো আমাকে অফিসে যেতেই হবে, কারণ একটা ইমার্জেন্সি অপারেশন আছে, ওটা করতেই হবে। আমি না গেলে সেটা হবে না। তুমি চিন্তা করো না, আগামী সপ্তাহে আমি আর তোমার বাবা দুজনে 1 সপ্তাহের ছুটি নেব আর তোমাকে নিয়ে দার্জিলিং ঘুরতে যাব। তোর তোমরা একটুও ভালো না। আমার বন্ধুর বাবা মা অনেক ভালো, তাদের বাবা মা কত সময় দেয়, কয়দিন পর পরই ঘুরতে নিয়ে যায়, কিন্তু তোমরা আমাকে একটুও ভালোবাসো না, আর কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমরা ভালো না, পচা। মেয়ের এই কথোপকথন বিছানায় শোয়া থেকে শুনছিল নীল। প্রায় সে বিছানা থেকে উঠে বসে, মেয়ের মাথায় হাত বোলাতে বলতে মেয়েকে বলে, মামুনি, আম্মুকে এভাবে বলতে হয় না। তোমার আম্মু সারাদিন অনেক পরিশ্রম করেন, তখন সকালবেলা তোমার আম্মু আমাদের সবার জন্য নাস্তা বানায়, তারপর তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে হসপিটালে যান, সেখান থেকে ফিরে এসে আবার সবার জন্য নিজের হাতে রাতের খাবার তৈরি করেন। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়, তাই প্লিজ আম্মুকে এভাবে বলো না কখনো। ঠিক আছে, আর কখনোই বলবো না, কিন্তু আমার বন্ধুদের বাবা মা, এদের তো এত ব্যস্ততা নেই, তারা তো আমার বন্ধুদেরকে অনেক সময় দেয়, কিন্তু তোমরা তো আমাকে একটু সময় দাও না। তোমার আম্মু তো তোমাকে বলল আগামী সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি, তাহলে আর এত চিন্তা কিসের? তাছাড়া তোমার আব্বু আম্মু দুজনেই ডাক্তার, আমাদের দুজনকে খুব ব্যস্ত থাকতে হয়, বুঝলে? তখন নিশু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো আর এইদিকে নেহা সবার জন্য নাস্তা রেডি করে টেবিলে নিয়ে এসে সবাইকে খেতে ডাক দিল। এরপর সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে নাস্তা খেতে শুরু করলো। তখনই হঠাৎ নেহার মেয়ে চেয়ার থেকে উঠে তার কাছে চলে আসে। এটা দেখে তার মেয়েকে সে বলে, কি ব্যাপার মামুনি, কি হয়েছে? তুমি নাস্তা ছেড়ে উঠে এলে কেন? কোনো সমস্যা নাকি? আই এম সরি আম্মু, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ওভাবে বলা আমার উচিত হয়নি। ধুর পাগলি মেয়ে, এর জন্য তোমাকে আবার সরি বলতে হবে নাকি? এরকম তো তোমার মতো আমরাও ছিলাম। আমাদের আব্বু আম্মু আমাদের ঘুরতে না নিয়ে গেলে আমরাও এমনটাই করতাম, কিন্তু আমাদের আব্বু আম্মুদের এত ব্যস্ততা ছিল না যতটা আমাদের প্রফেশনে। যাই হোক, চিন্তা করো না, আগামী সপ্তাহে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। ওকে আম্মু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট আম্মু। এই বলে তার মেয়ে তাকে জড়িয়ে ধরে আর সেও তার মেয়েকে আলিঙ্গন করে পাপ্পা খায়। এভাবে চলতে থাকে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। সবাই ভালো থাকুন।